হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালোই আছো। এর আগে যে আমি ক্লাসটা শুরু করেছিলাম যে সরকারি চাকরির জন্য তোমরা কোন কোন বই পড়াশোনা করবে বা কিভাবে পড়াশোনাটা শুরু করবে, এটা তারই কন্টিনিউয়েশন। এটা 2 নম্বর ক্লাস। তো আমি বলেছিলাম যে যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে তাদের একটা মেইন বই থাকা দরকার, যে বইটা তারা ভালোভাবে পড়বে এবং যেটাকে বেস করেই তারা পড়াশোনাটা করবে। আমি বলেছিলাম সেটা এই বইটা করলে ভালো হয়, সিভিল ইঞ্জিনিয়ারিং থ্রো অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স, 3rd এডিশন, রিভাইজড অ্যান্ড এনলার্জড। রাইটার হচ্ছে এস.পি. গুপ্তা, এস.এস. গুপ্তা। এই বইটা অ্যাকচুয়ালি আমি কিনেছিলাম। এই বইটা পড়েই আমি বিভিন্ন পরীক্ষা দিতাম। তো এই বইটাতে আমি তোদেরকে দেখিয়েছিলাম, কন্টেন্টসটা দেখিয়েছিলাম। কন্টেন্টস দেখ, এখানে 18টা টপিকের উপরে আছে। তার মধ্যে কিছু থিওরিটিক্যাল বেসড, কিছু প্রবলেম রিলেটেড, প্রচুর প্রবলেম আছে এই টাইপের। তো আমি বলেছিলাম যে এই বইটাতে এক্সপ্লেনেশন খুব বেশি দেওয়া নেই। এক্সপ্লেনেশন যেটুকু দেওয়া আছে এটা খুবই কম, সাফিসিয়েন্ট নয়, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটারই অ্যান্সার দেওয়া আছে। আরেকটা বিষয় মাথায় রাখবি, এখানে কিন্তু কিছু কিছু ভুল অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবি। এবার এই বইটাতে যে এত প্রশ্ন আছে তার মধ্যে কিছু কিছু প্রশ্ন ধর একেবারে কি না মুখস্থ করার মতো, ঠিক আছে। সেগুলোতে বোঝার কিছু নেই। যেমন ধর আমি বলতে পারি মুখস্থ করার মতো প্রশ্ন কী আছে। আমি যদি বিল্ডিং ম্যাটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশনে যাই, ওখান থেকে ওটা খুবই ভালো একটা সাবজেক্ট, যেখান থেকে অনেক কোশ্চেন্স আসে। মনে করে এখানে বললো, এই কোশ্চেনটা দেখ, যে এ ফার্স্ট ক্লাস ব্রিক হোয়েন ইমার্সড ইন কোল্ড ওয়াটার ফর 24 আওয়ার্স শুড নট অ্যাবজর্ব ওয়াটার মোর দেন কত হবে, ঠিক আছে। তো এটা মুখস্থ, আর কিছু নেই, মুখস্থ ছাড়া এতে আর কিছু নেই। কিন্তু সব প্রশ্ন তো আর মুখস্থ করা যাবে না, কিছু প্রবলেমস আছে, কিছু বোঝার বিষয় আছে, কিছু ফর্মুলা দিয়ে করতে হবে। তাহলে এই বইটাতে তো সমস্ত সাবজেক্টই আছে, তাহলে এর যে সাপোর্টিং এর যে এক্সপ্লানেশানগুলো সেগুলো কোথা থেকে পাবি? সেই জন্য কিছু সাপোর্টিং এর স্টাডি ম্যাটেরিয়াল লাগবে। সেটা যদি আমি বলেছিলাম টেক্সট বই যদি হয় তাহলে খুবই ভালো, ঠিক আছে। কিন্তু টেক্সট বই প্রত্যেকটা সাবজেক্টের জন্য জোগাড় করিস যদি, তাহলে সেটা অনেক ভলিউম হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে, এবং টেক্সট বইয়ের মধ্যে অনেক কিছু এক্সট্রা দেওয়া থাকে, অনেক ডিটেলে যেহেতু থাকে। এবার যদি আমরা এরকম কোনো স্টাডি ম্যাটেরিয়াল পাই, মনে কর শুধু প্রেসাইজলি লেখা আছে, যেটুকু দরকার সেগুলোই লেখা আছে, অত বেশি ডিটেলে দেওয়া নেই, যেটুকু দরকার যেটুকু সাফিসিয়েন্ট সেগুলোই দেওয়া আছে, তাহলে তো খুব সুবিধা হয়, তাই না? তাহলে খুবই সুবিধা হয়। তো আমি সেরকম কিছু স্টাডি ম্যাটেরিয়াল কোথা থেকে পাবি বা কি সেগুলো, কোন কোন স্টাডি ম্যাটেরিয়ালগুলো পড়বি, সেই ব্যাপারে আমি বলবো। তো সবার প্রথমেই তোদের যে বইটা দরকার আমার মনে হয় সেটা হচ্ছে মেড ইজি বলে এক কোচিং, অ্যাকচুয়ালি ওরা চাকরির পরীক্ষার জন্য কোচিং দেয়, কোচিং ইনস্টিটিউট, সেখান থেকে ওরা বই পাবলিশ করে, মেড ইজি পাবলিকেশনস। তার বইগুলো কিন্তু আমার খুব ভালো লাগতো, এবং তার এক সেট বই আমার ছিল সেই সময়, ঠিক আছে। সেই মেড ইজি পাবলিকেশনের একটা হ্যান্ডবুক, সিভিল ইঞ্জিনিয়ারিং হ্যান্ডবুক, সেই বইটা লাগবে। সেটা কোন বই আমি দেখাচ্ছি। এটার ফ্রন্ট পেজটা ছিঁড়ে গেছে যদিও, এই যে
IAS GATE PSU and other competitive exams, a handbook on civil engineering, made easy publications। এই যে এখানে পিছনের দিকে made easy publications, তখন 250 টাকা দাম ছিল বইটার। এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং হ্যান্ডবুক মানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের, সিভিল ইঞ্জিনিয়ারিং যা যা সাবজেক্ট আছে সবকটারই প্রিসাইজলি ফর্মুলাগুলো এবং ছোট করে থিওরি দেওয়া আছে, ঠিক আছে, ছোট্ট করে থিওরিও দেওয়া আছে, ফর্মুলা প্লাস থিওরি। এই বইটা থাকলে কি সুবিধা হয় না, যখন খুব দ্রুত রিভাইজ করতে, মনে কর পরীক্ষা খুব সামনে, তখন এই বইটা থেকে দ্রুত রিভাইজ করতে পারিস। অথবা এই বইটাতে প্রবলেম সলভ করার সময় যে ফর্মুলাগুলো লাগবে, মনে কর কোনো একটা চ্যাপ্টার তুই পড়ছিস, ঠিক আছে, উদাহরণস্বরূপ আমি বলছি যে তুই মনে কর ফ্লুইড মেকানিক্সের একটা পড়ছিস, যেটা হচ্ছে এখানে যে ধর আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি কিভাবে এটা দেখবি। এই যে উদাহরণটা, দ্য ইন্টেন্সিটি অফ প্রেশার ডেভেলপড বাই সারফেস টেনশন অফ 0.075 নিউটন per meter in a droplet of water of 0.075 millimeter diameter is। প্রশ্নটা কি এখানে কীভাবে তোরা পড়াশোনাটা করবি আমি ওটাই দেখাচ্ছি। প্রশ্নটা বলছে যে একটা ড্রপলেট মানে ওয়াটার ড্রপ, ঠিক আছে, এই ওয়াটার ড্রপ এর যে সারফেস টেনশন সেটা হচ্ছে 0.075 নিউটন পার মিটার, এবং ডায়ামিটার হচ্ছে, এটা ডায়ামিটার, ড্রপলেটটার ডায়ামিটার হচ্ছে 0.075 মিলিমিটার। তাহলে এর ভেতরে মানে ড্রপলেটটার ভেতরে যে ওয়াটারটা আছে, ওটা ড্রপলেটটার ভেতরে যে কী প্রেশার দেবে, মানে এটা তো অ্যাকচুয়ালি স্ফেরিক্যাল, এটাকে যদি কাটিস ড্রপটাকে তাহলে এরকম একটা সারফেস পাবি, ঠিক আছে। এই সারফেসটা কি প্রেশার দেবে ড্রপলেটটাতে, ড্রপলেটের ভেতর কী প্রেশার হবে, এই প্রশ্নটা এখানে দিয়েছে। এবার এই প্রশ্নের উত্তর তো মুখস্থের কিছু নেই, এটা তো মুখস্থ করা যাবে না, এটা তো প্রবলেম, তাই না। তখন কি করতে হবে, আমাকে এই রিলেটেড যে চ্যাপ্টারটা সেখানে যেতে হবে। সেখানে এটা কি ফ্লুইড মেকানিক্স, তাহলে আমার এখানে ফ্লুইড মেকানিক্স আছে 315 পেজে। আমি হ্যান্ডবুকটার কথা বলছি, আপাতত হ্যান্ডবুকটাই দেখাচ্ছি, তারপরে আরও বলছি। তো এই হচ্ছে আমার বই। এবার এখানে এই ফর্মুলাগুলো কাজে লাগবে। দেখ, সারফেস টেনশন, প্রেশার ইনসাইড ড্রপ, বাবল অ্যান্ড জেট, ঠিক আছে। এখানে দেখ প্রেশার ইনসাইড ড্রপ মানে ড্রপের ভিতরে কি প্রেশার থাকবে, ঠিক আছে। প্রেশার ইনসাইড বাবল মানে সাবান জলে মাখালে যেরকম বাবল তৈরি হয়, তার যদি হয় সেটার ক্ষেত্রে প্রেশারটা এইভাবে ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে ড্রপের ক্ষেত্রে, মানে ভেতরে কোনো গ্যাপ নেই বা ভেতরে এয়ার নেই, সেটা হচ্ছে ড্রপ। আর বাবল হলে ভেতরে এয়ার থাকবে, সাবানের ফেনার ভিতরে এয়ার থাকে না, ড্রপ মানে বাবল যেগুলো হয় সেরকম। এটা হচ্ছে প্রেশার ইনসাইড জেট, ঠিক আছে। ডি হচ্ছে ডায়ামিটার অফ ড্রপ, আর পি হচ্ছে প্রেশার বা গেজ প্রেশার, ঠিক আছে। এবার তাহলে আমাদের যেহেতু ড্রপ, সেহেতু আমাদের এই ফর্মুলাটা কাজে লাগাতে হয়, পি ইকুয়াল টু 4 সিগমা বাই ডি। তাহলে আমরা কি করব, ড্রপের ভিতরে প্রেশার পি ইকুয়ালস টু 4 সিগমা বাই ডি। সিগমা হচ্ছে কি সারফেস টেনশন, ঠিক আছে, সিগমা হচ্ছে সারফেস টেনশন। তাহলে 4 ইন্টু সারফেস টেনশন হচ্ছে 0.075 নিউটন পার
মিটার, নিউটন পার মিটার। তাহলে এটা বসিয়ে দিলাম 0.075 নিউটন পার মিটার। আর ডায়ামিটার হচ্ছে মিলিমিটারে আছে, ডায়ামিটারটাকে আমাদের মিটারে করে নিতে হবে। ডায়ামিটারটাকে আমরা কিসে করব না মিটারে করব, মিটারে। তাহলে মিটারে যদি করি তাহলে এটা কি দাঁড়াবে, মিটারে যদি করে নিই তাহলে এটাকে আবার 1000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে পরে এটা মিটারে চলে আসবে। তাহলে এটা তখন এই পুরো জিনিসটা নিচে যদি বসাই তাহলে 0.075 আর বাই 1000 সেটা উপরে চলে গেল। তাহলে এটা হয়ে গেল আমার নিউটন পার স্কোয়ার মিটার, ঠিক আছে, স্কোয়ার মিটার। কেন আমি মিটার করে নিয়েছি, এটাও মিটারে আছে, এটাকেও মিটারে করে নিলাম। তাহলে আমার দাঁড়ালো হচ্ছে 4 × 1000 মানে 4000 নিউটন পার স্কোয়ার মিটার। এবার এটাকে সেন্টিমিটার স্কোয়ারে, এখানে অপশানগুলো দিয়েছে দেখ, স্কোয়ার সেন্টিমিটার মানে মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে 4000 এটা হচ্ছে নিউটন, আর 1 মিটার মানে হচ্ছে 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 1 স্কোয়ার মিটার হচ্ছে 1 মিটার স্কোয়ার যেটা সেটা হচ্ছে 10,000 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে 10,000 স্কোয়ার, এটা সেন্টিমিটারে চলে আসলো, ঠিক আছে। তাহলে এটা 1 2 3 কেটে গেল, আর 10-এর জন্য হচ্ছে, তাহলে অ্যান্সারটা আসলো 0.4 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, 0.4 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে সি অপশানটা উত্তর। তাহলে এই যে আমি প্রবলেমটা করলাম, এটা তো মুখস্থ নয়, মুখস্থ করলে তো হবে না। তাহলে তার জন্য আমার এরকম একটা হ্যান্ডবুক লাগবে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের ব্যাপারেই এরকমভাবে ফর্মুলাগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। এটা গেল 1 নম্বর বই। এবার শুধু হ্যান্ডবুকটা পড়লেই, শুধু এইটুকু একটা পাতলা বই পড়লেই আর এটা বই পড়লেই যদি সব কিছু হয়ে যেত তাহলে তো মানে বলার কিছু ছিল না, সেটা নয়। আরও আমাদের বই লাগবে, মানে প্রত্যেকটা সাবজেক্টেরই বই লাগবে। টেক্সট বই হলে ভালো হয়, আমি বললাম। টেক্সট বই যদি নাও থাকে তাহলেও টেক্সট বইয়ের মতোই কিছু বই লাগবে। তো আমি এক্ষেত্রে আবারও যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে মেড ইজিরই কিছু স্টাডি ম্যাটেরিয়াল পাওয়া যায়, মেড ইজিরই কিছু স্টাডি ম্যাটেরিয়াল পাওয়া যায়। আমি দেখাচ্ছি সেগুলো কীরকম। অ্যাকচুয়ালি মেড ইজি একটা কোচিং সেন্টার, ঠিক আছে, ওরা বিভিন্ন কোর্স করায়। এই যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো দেখছিস, এই যে এটা দেখাচ্ছি তোদেরকে, এসএসসি জেইর জন্য, জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য ওরা এরকম স্টাডি ম্যাটেরিয়াল বানিয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের আছে, সয়েল মেকানিক্স আছে, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং আছে, স্টিল ডিজাইন আছে। এগুলো হচ্ছে জেইর কথা মাথায় রেখে এরা বানিয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু বাইরে আলাদা করে কিনতে পাবি না, ওদের ওখানে ওয়েবসাইটে গিয়ে এনরোল করলে পরে পাওয়া যাবে। এবং এই প্যাকেজগুলো প্রত্যেকটা সাবজেক্ট এবং ওই পরীক্ষার জন্য যা যা বই লাগবে সমস্ত কিছুই কিন্তু ওরা দিয়ে দেবে। তো এই বইটা মানে এসএসসি জেইর জন্য এই প্যাকেজটারই দাম হচ্ছে 6,500 টাকা। এবার তোরা যদি আবার মনে কর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের যে পরীক্ষাটা, ওই পরীক্ষার জন্য যদি আবার তোরা করতে চাস, সেক্ষেত্রে ওটা আবার 12,000 না কত দাম। তাহলে বুঝতেই পারছি এগুলো খুবই এক্সপেন্সিভ, মানে খুবই দাম খুবই বেশি, মানে সাধারণ স্টুডেন্টদের জন্য কেনাটা এটা একটু ডিফিকাল্ট। সেই জন্য আমি তোদেরকে কিছু বুদ্ধি দেব কি করতে পারিস। 1 নাম্বার যেটা করতে পারিস উপায়, তোরা হচ্ছে নেটের মধ্যে মেড ইজি ক্লাস নোট বা মেড ইজি স্টাডি ম্যাটেরিয়াল বলে সার্চ মারবি, ঠিক আছে। সার্চ মারলে পরে একটু খুঁজতে হবে, ঘাটাঘাটি করতে হবে। ঘাটাঘাটি করলে পরে এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো মানে সেম স্টাডি ম্যাটেরিয়াল তোরা নেটের মধ্যে পেয়ে যাবি, সেখান থেকে ডাউনলোড করে নিবি, ঠিক আছে। ডাউনলোড করে নিয়ে রেখে দিবি, ওখান থেকেই পড়তে পারিস। এই মানে এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো আমার ভালো লেগেছে বলেই তোদেরকে বলছি আর কি। 2 নাম্বার যেটা করতে পারিস,
যাদের একটু সামর্থ্য আছে, এটা তো নেট থেকে ডাউনলোড করলে এটা তো ফ্রিতেই পাবি, ওটা আর কিছু নেই। যাদের একটু সামর্থ্য আছে, এই বইগুলো একদম অরিজিনাল বই নয়, এই বইগুলোর জেরক্স কপি বিভিন্ন যেখানে তোর ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ওখানে প্রচুর জেরক্সের দোকান আছে, ওই দোকানগুলোতে ওরা অনেক সময় রাখে। কলকাতায় যাদবপুর ইউনিভার্সিটির পাশে যে জেরক্স পট্টি, ওখানেও পাওয়া যায়, কলেজ স্ট্রিটেও পাওয়া যায়। ওখানে গিয়ে বলতে হবে যে মেডিজির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্টাডি ম্যাটেরিয়াল আমার লাগবে। তখন ওরা পুরো স্টাডি ম্যাটেরিয়ালের বইয়ের সেটগুলো জেরক্স এক সেট দিয়ে দেবে। সেই সময় আমি ওটা কিনেছিলাম তখন দাম নিয়েছিল ওরা 2500 টাকা, এখন বেশি নেবে হয়তো। মানে জেরক্সগুলো কিনবি, অরিজিনাল না, ঠিক আছে? অরিজিনাল কিনতে গেলে হয়তো 12-13 হাজার টাকা দাম পড়বে, জেরক্সগুলো নিবি 2,500-3 হাজারে পড়বে, ঠিক আছে? অথবা আরেকটা উপায় করতে পারিস, কয়েকজন মিলে এরকম স্টাডি ম্যাটেরিয়ালগুলো কিনে নিজেদের মধ্যে জেরক্স করে নিলি, ঠিক আছে? তোদের যেটা সুবিধা হবে, যেটা ভালো মনে করবি। যদি খুবই অসুবিধা থাকে তাহলে নেট থেকে ডাউনলোড করে নিবি, একটু কষ্ট করতে হবে, খুঁজতে হবে, খুঁজে পেয়ে যাবি, ঠিক আছে? তো আমার মনে হয় এগুলো অরিজিনাল না কিনলেও এক সেট জেরক্স থাকলে নিজেরই ভালো, মানে এটা থেকে গেল আর কি, ঠিক আছে? তবে তোরা যদি জেরক্সই নিস, তাহলে আমি বলবো এসএসসি জেইর জন্য না নিয়ে তোরা ওই ইউপিএসসি আইইএস যে পরীক্ষাটা, আইইএস, হ্যাঁ, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস, যেটা তার জন্য কিছু স্টাডি ম্যাটেরিয়াল আছে, ওগুলো নিলে বেটার হবে। মানে ওগুলোর আরও ডিটেলে দেওয়া থাকে, আরও ভালো করে দেওয়া থাকে। এই বইটাও নিতে পারিস, এই বইগুলোও নিতে পারে, অসুবিধা নেই। ম্যাক্সিমামটা একই জিনিস, ওখানে একটু ডিটেলে আরও একটু থাকে আর কি, ঠিক আছে? তো এরকম যদি বইয়ের সেটটা থাকে, এই হ্যান্ডবুকটা যদি থাকে, আর এই বইটা যদি থাকে, তাহলে আশা করছি তোদের যেটুকু দরকার, যা দরকার প্রিপারেশনের জন্য, সেটা সাফিসিয়েন্ট হবে। সেটা কি হবে না, সাফিসিয়েন্ট হবে, ঠিক আছে? এবার কীভাবে পড়বি আমি বললাম তোদেরকে, যে প্রথমে থেকেই তোরা একদম শুরু করবি। যেটা মুখস্থ করার সেটা তো মুখস্থ হয়ে গেল, যেটা বোঝার সেটার জন্য সেই রিলেটেড চ্যাপ্টারটাতে এই বইগুলোতে যাবি। প্রথমে হ্যান্ডবুকটাতে যাবি, ওখানে ধর প্রবলেম হচ্ছে একটু, তারপরে চলে গেলে বইগুলোর ভিতরে আরও একটু ডিটেলসে দেওয়া আছে, সেখানে দেখে নিবি। দেখে নিয়ে এই পুরো জিনিসটাকে একদম পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে, ঠিক আছে? নিজের আয়ত্তে নিয়ে আসা মানে একেবারে টোটালি যেন এখান থেকে যা প্রশ্নই থাকুক অ্যান্সার করতে পারিস, এরকম পজিশনে যদি নিয়ে যেতে পারিস নিজেকে, এই বইটা থেকে যা প্রশ্নই থাকুক তোরা পারবি, এরকম পজিশনে যদি নিয়ে যেতে পারিস, তাহলে আমি বলতে পারি যে অ্যাটলিস্ট রিটেনটা ক্লিয়ার করতে পারবি, মানে জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসিতে এবং এসএসসি জেইর প্রিলিমিনারিতে। এসএসসি জেইর কিন্তু দুটো লেভেলে পরীক্ষা হয়, ঠিক আছে? একটা হচ্ছে প্রিলিমিনারি, আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ নিয়ে বড় ডিজাইন প্রবলেম সলভ করতে হয় ওখানে, ঠিক আছে? ডিজাইন করতে হয়, বিম ডিজাইন করতে হয়, কলাম ডিজাইন করতে হয়, স্টিল ডিজাইন করতে হয়। সুতরাং ওটার জন্য পড়াশোনা তো করতে হবে আলাদা করে, কিন্তু প্রিলিমিনারিটা পাস করতে পারবি। এবং এসএসসি জেইতে যদিও আরও কিছু থাকে এক্সট্রা, আমি পিএসসি জেইয়ের কথা যদি বলি, এখানে শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্টেই থাকে, অন্য আর কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল অ্যাওয়ারনেস এসব থাকে না। তো সেই জন্য এটুকু বলা যায় যে পিএসসি জেইর যে পরীক্ষাটা, সেটা রিটেন ক্লিয়ারটা করতে পারবি যদি এই বইটা পুরোপুরি আয়ত্তে করতে পারিস, ঠিক আছে? এবার আরেকটা বিষয় বলবো, কিভাবে পড়বি সেটা তো আমি বললাম, ডিটেলে কথা বললাম। আরেকটা বিষয় বলি, মনে কর আমি যেটা করেছিলাম, দেখ এখানে দেখ ফর্মুলা লেখা আছে, দেখতে পাচ্ছিস? মানে কোন ফর্মুলা অনুযায়ী এই অঙ্কটা করতে হবে বা করতে হলো, আমি বারবার এই অঙ্কটা করার সময় আবার আমি ওই বইগুলো ঘাঁটতে চাইছি না, বারবার ওখানে যাচ্ছি, তাহলে তো ফ্লোটা একটু বাধাপ্রাপ্ত হবে। সেই জন্য আমি ফর্মুলাগুলো এখানেই লিখে রাখতাম বইয়ের মধ্যেই। দেখ বইয়ের মধ্যে আমার লেখা আছে ফর্মুলা, এই যে এই অঙ্কটা কী ফর্মুলায় করতে হবে, এটা কিভাবে করতে হবে, এটা কেন এভাবে আসলো, ঠিক আছে? প্রত্যেকটার ফর্মুলাগুলো আমি লিখে রেখেছি।
তারপরে আরও রিলেটেড জিনিসগুলো লিখে রাখতাম, যেমন দ্য ফ্লো ইন দ্য চ্যানেল ইজ কনসিডার টু বি ইন ট্রানজিশনাল স্টেট ইফ দ্য রেনল্ডস নাম্বার ইজ ইন, এরকম রেঞ্জ দেওয়া আছে যে একটা চ্যানেলের মধ্যে একটা ফ্লো হচ্ছে ওয়াটার ফ্লো, সেটা ট্রানজিশন স্টেটে আছে, তো কখন বলবো রেনল্ডস নাম্বার উপর ভিত্তি করে আমরা কখন বলবো, যদি রেনল্ডস নাম্বার লেস দেন 500 হয়, যদি 500 থেকে 2000 হয়, যদি 2000 থেকে 4000 হয়, না 4000-এর বেশি হয়, তাহলে এখানে একটা উত্তর হবে। ঠিক আছে, তো এটা দুটোর জন্য দুই রকম হয়, একটা ওপেন চ্যানেলের জন্য একটা হয়, আর একটা হচ্ছে পাইপের জন্য হয়। কি হয়, কি ফ্লো টাইপের হতে পারে, ল্যামিনার ফ্লো, ট্রানজিশন স্টেট আর টার্বুলেন্ট ফ্লো, 3টে স্টেট হতে পারে ফ্লোয়ের। ঠিক আছে, তো এখানে আমাদের ট্রানজিশন স্টেটের জন্য বলেছে, তাহলে ট্রানজিশনের একটা উত্তর হবে এখানে, কিন্তু আমি ওই রিলেটেড বাকি যে জিনিসগুলো সেগুলো এখানে লিখে রেখেছি। দেখ, 0 থেকে 500 যদি রেনল্ডস নাম্বার হয় ওপেন চ্যানেলে, তাহলে সেটা হচ্ছে ল্যামিনার ফ্লো। এখানে এই কথাটাও লিখে রাখতে পারিস যে এটা হচ্ছে ল্যামিনার ফ্লো। 500 থেকে 2000 হচ্ছে ট্রানজিশন ফ্লো, আর 2000-এর বেশি হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। পাইপের ক্ষেত্রেই সেটা হয়ে যাবে 0 থেকে 2000 ল্যামিনার, 2000 থেকে 4000 ট্রানজিশন স্টেট, আর গ্রেটার দেন 4000 হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। তাহলে এটা আমি লিখে রেখেছি। তাহলে এখানের উত্তরটা কোনটা হবে, 500 থেকে 2000 বি। কিন্তু এই প্রশ্নটা পড়ার সময় আমি বাকি অন্যান্য রিলেটেড জিনিসগুলোও পড়ে নিচ্ছি, তাহলে কি হবে, যদি এই জায়গায় ট্রানজিশনের জায়গায় যদি ল্যামিনার বলে, তাহলে আমি বলতে পারবো যে এটা এ অ্যান্সার হবে। যদি টার্বুলেন্ট ফ্লো বলে, তাহলে গ্রেটার দেন 2000 হবে। আমি মানে রিলেটেড ফর্মুলাগুলো এখানে লিখে রাখছি, এতে করলে সুবিধা হবে, তোদের টাইম বাঁচবে, বারবার বিভিন্ন ইয়েতে যেতে হবে না, বিভিন্ন স্টাডি মেটেরিয়ালগুলো ঘাটতে হবে না। দেখ, আমি এরকমভাবে লিখে রাখতাম। ঠিক আছে, তোরা এভাবে করতে পারিস। কোন ফর্মুলা দিয়ে হবে, এই যে এখানেও দেখতে পাচ্ছিস, এইখানেও আমি ফর্মুলা লিখে রেখেছি, রিলেটেড জিনিসপত্র লিখে রাখতাম। যেমন এখানে আরেকটা দেখাই তোদেরকে, ফ্রড নাম্বার ইজ দ্য রেশিও অফ ইনার্শিয়া ফোর্স টু, কোন ফোর্সটা, ফ্রড নাম্বার কাকে বলে, ইনার্শিয়া ফোর্স টু কার রেশিও। দেখ, এখানে ভিসকাস ফোর্স, সারফেস টেনশন ফোর্স, গ্র্যাভিটি ফোর্স, কম্প্রেসিভ ফোর্স, 4টে ফোর্স আছে, তার মধ্যে একটা উত্তর হবে, সেটা হচ্ছে গ্র্যাভিটি ফোর্স, ফ্রড নাম্বার। কিন্তু বাকি ফোর্সগুলোর সঙ্গে রেশিওটাকে কী বলে, আমি এখানে কিন্তু বলা নেই, সেটা আমি ওটা লিখে রেখেছি। যেমন রেনল্ডস নাম্বার, রেনল্ডস নাম্বার কাকে বলে, ইনার্শিয়া ফোর্স টু ভিসকাস ফোর্স হলে সেটা রেনল্ডস নাম্বার, ইনার্শিয়া ফোর্স টু সারফেস টেনশন ফোর্স হলে ওয়েবার নাম্বার, ইনার্শিয়া ফোর্স টু গ্র্যাভিটি ফোর্স হলে ফ্রড নাম্বার, ইনার্শিয়া ফোর্স টু কম্প্রেসিভ ফোর্স হলে ম্যাক নাম্বার, ম্যাক। ঠিক আছে, এটা আমি লিখে রেখেছি। তাহলে এইগুলো যদি না লিখে রাখতাম, তাহলে আমি শুধু একটাই উত্তর জানতাম, বাকিগুলোর আমি জানতে পারতাম না। লিখে রাখার ফলে আমি বাকিগুলো জানতে পারলাম। ঠিক আছে, তাহলে বাকিগুলোর থেকেও যদি প্রশ্ন আসে, তাহলেও আমি বলতে পারবো, উত্তরটা দিতে পারবো। ঠিক আছে, তো এইভাবে যদি তোরা পড়াশোনাটা শুরু করিস, ঠিক আছে, তাহলে কিন্তু অনেকটাই তোদের কভার হবে, অনেকটাই এগোতে পারবি বলে আমার ধারণা, আমার বিশ্বাস। কারণ আমি নিজেও এভাবেই করতাম। আমি প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম, সেই কাজ করা অবস্থায় প্রাইভেট কোম্পানিতে আমি এইসবভাবেই প্রিপারেশন নিতাম। কারণ আমার সেই সময় বহুত সময় যে ছিল হাতে, সেরকমটা নয়, খুবই কম সময়, লিমিটেড সময়, তার মধ্যেই আমি পড়াশোনা করতাম। আরেকটা বিষয় বলবো, প্রিপারেশন নেওয়ার সময় গ্যাপ দিবি না পড়াশোনায়। গ্যাপ মানে হয়তো 2-4 দিন পড়লি, তারপরে আবার 1 সপ্তাহ গ্যাপ দিলি, আবার পড়বি, এরকমটা না, কন্টিনিউয়াসলি পড়বি। হয়তো সারাদিনে তুই 1 ঘন্টা পর, 1.5 ঘন্টা পর, 2 ঘন্টা পর, কিন্তু কন্টিনিউটিটা ধরে রাখতে হবে। কারণটা কি, এই মাঝে যদি একবার ছেড়ে দিস, তাহলে আবার নতুন করে শুরু করতে একটা প্রবলেম হয়। ঠিক আছে, ফ্লোটা নষ্ট হয়। ঠিক আছে, ফ্লোটাকে ধরে রাখতে হবে, ফ্লোটাকে ধরে রেখে প্রিপারেশনটা নিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ইস্যু। এবার আমি যা যা বললাম সেগুলো মাথায় রাখবি, সেভাবেই পড়াশুনো করবি। যদি কোনো সমস্যা হয় আমাকে
জানাবে, কমেন্টের মধ্যে লিখে জানাবে যে এই জিনিসটা বুঝতে পারছি না বা এটা কীভাবে করব। আর জব রিলেটেড আর কোন বিষয়ের উপরে ক্লাস করলে তোদের সুবিধা হবে, রেকর্ডেড ক্লাস কি দিলে পরে তোদের সুবিধা হবে, সেই জিনিসটা আমাকে জানাতে পারিস, তাহলে আমি সেই অনুযায়ী আবার রেকর্ডেড ক্লাস এখানে আপলোড করব। যদি বলিস যে এই বইটার স্যার আমাদের এক ধার থেকে আপনি সলভ করে দেন বা উত্তরগুলো কি হবে একটু বলে বলে দেন, যদি এক্সপ্লেনেশন থাকে তাহলে এক্সপ্লেনেশনগুলো করে দেন, সেটা যদি বলিস তাহলে আমি তাহলে পুরো এই বইটাকে কভার করতে তো অনেকগুলো ক্লাস লাগবে, অনেক কিছু লাগবে, তবুও আমি শুরু করতে পারি একদিক থেকে, ঠিক আছে, একটা চ্যাপ্টার ধরে ধরে যদি তোরা বলিস তাহলে সেই অনুযায়ী আমি করতে পারি ক্লাস, ঠিক আছে। যে এক সাইড থেকে শুরু করলাম, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আমি অ্যান্সার কীভাবে করে করে গেলাম, তোরাও সেই অনুযায়ী প্র্যাকটিস করলি বা দরকার পড়লে খাতায় লিখে রাখলি এক্সপ্লেনেশনটা, এর ফলে কী হবে, সুবিধা হবে, ঠিক আছে। সেটা যদি চাস তাহলে সেটাও বলতে পারিস, অথবা অন্য কোনো টপিকের উপরে যদি কোনো ক্লাস চাস সেটাও জানাতে পারিস, আমি সেই অনুযায়ী তাহলে করব, ঠিক আছে। ওকে, ঠিক আছে, পরে আবার কথা হবে।